নমস্কার, পোস্ট সাইডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আলিপুরদুয়ার, দুর্গাপুর, তারপরে আজ দমদম। শেষ 4 মাসে 3 বার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা সফরে, এবং প্রত্যেকটাই তার রাজনৈতিক সভায় যে বক্তব্য আমরা শুনেছি বা শুনছি বা আজও যা শুনলাম, তার থেকে একটা জিনিস খুব স্পষ্ট, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলা এই মুহূর্তে পাখির চোখ বিজেপির। এবং যে বক্তব্য তিনি আজ জনসভা থেকে তুলেছেন, আজকে জোড়া সভা ছিল, একটা প্রশাসনিক সভা আর একটা সভা ছিল রাজনৈতিক সভা। আপনারা সবাই জানেন আজ গোটা কলকাতা শহর জুড়ে গেল 3টি মেট্রো রুটের নতুন সম্প্রসারণ লাইনে, ইয়েলো, গ্রিন এবং অরেঞ্জ। হাওড়া থেকে শিয়ালদা, বিমানবন্দর থেকে নোয়াপাড়া, দমদম, প্রত্যেকটা মেট্রো রুট যে সম্প্রসারণ হয়েছে। আরও একটি রুট হচ্ছে আপনার নিউ গুড়িয়া থেকে আপাতত বেলেঘাট অবধি হয়েছে। শুধুমাত্র চিংড়িঘাটার কাজ যতক্ষণ না শেষ হচ্ছে, একটু জটে আটকে রয়েছে, ততক্ষণ পর্যন্ত বিমানবন্দরের সঙ্গে সেটি সংযোগ হচ্ছে না। কিন্তু বলা যেতেই পারে কলকাতা শহরের প্রাণকেন্দ্রে যেভাবে আজ মেট্রো রুট সম্প্রসারণ হলো এবং উদ্বোধন হলো, এক কথায় আজকে কলকাতার মানুষদের জন্য একটা সত্যি সুখবর। এটা গেল বাংলার উন্নয়ন বা বিকশিত বাংলা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন। কিন্তু তার থেকেও বড় যে বিষয়গুলো সামনে উঠে এসেছে, একের পর এক যে বিষয় নিয়ে তিনি আজ নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে: 1, অনুপ্রবেশ; 2, দুর্নীতি; 3, সংবিধান সংশোধনী আইন, এবং যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা যেভাবে লুট করে এই সরকার, অর্থাৎ তৃণমূল দল, সব কিছু মিলিয়ে আজ একেবারে শুরুতেই তৃণমূলকে নিশানা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বক্তব্য এটাই ছিল, তৃণমূল যাবে, বিজেপি আসবে। রাজ্যের আসল পরিবর্তন তখনই হবে যখন বিজেপি আসবে। আর তার বাংলার নতুন স্লোগান, বাঁচতে চাই, বিজেপি চাই, এটা এই মুহূর্তে ট্যাগলাইন, নতুন স্লোগান বঙ্গ বিজেপির। তাই শুরুতে আজকে পরিবর্তনের যে ডাক, সেই বাইটটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। শুনুন কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज पश्चिम बंगाल को सच में नई रोशनी की जरूरत है, सच्चे परिवर्तन की जरूरत है। जब तक बंगाल में टीएमसी की सरकार रहेगी, तब तक बंगाल का विकास अवरुद्ध रहेगा, रुका रहेगा। इसलिए आज बंगाल का जन जन कह रहा है, टीएमसी जाएगी तभी असली बदलाव आएगा। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं, काम में दिखे। एक ही आवाज आनी चाहिए, बाँचते चाहे बीजेपी ताई। আসল পরিবর্তন, বিজেপি আসলে এটাই হবে তার নতুন স্লোগান। এবং এই মুহূর্তে আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কর্মী, সমর্থক, তৃণমূলের তরফ থেকে রয়েছেন দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। সিপিআইয়ের নেতা মুখপাত্র রিতেশ বসাক, রিতেশ আপনাকেও স্বাগত। আমার সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন বিজেপির মুখপাত্র সুপ্রিয় ঘোষ। সুপ্রিয়, আপনাকেও স্বাগত। এবং এরপরে আমাদের সঙ্গে যোগ দেবেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আসলেই আপনার সঙ্গে আমরা আলাপ করিয়ে দেবো। তবে আজকে একের পর এক যে ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে, তা বলা যেতেই পারে যে প্রত্যেকটি ইস্যুতে ধরে ধরে তার এই বক্তব্য। যেমন তিনি বিকশিত বাংলার কথা বলেছেন, যে উন্নয়ন
যদি হয় এই বাংলায়, তাহলে সেটা বিজেপিই করতে পারে, ডবল ইঞ্জিন সরকার। আর তৃণমূল থাকলে এই উন্নয়ন থমকে যাবে। ফলে সাধারণ মানুষকে তার একটাই বার্তা, যদি উন্নয়ন চান, বিকশিত বাংলায় চান, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করুন। যদিও রাজনৈতিক সভা বক্তব্য খুব স্পষ্ট এবং মেসেজটাও বা বার্তা যাই বলুন তৃণমূল সরকারকে দেওয়া হয়েছে। তবে যে বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অবশ্যই আমরা জানি যে অনুপ্রবেশ, এবং ইদানিংকালে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে ঘিরে আমরা জানি যে সংসদ অচল, হট্টগোল, বাক বিতণ্ডা, স্লোগান, বিরোধিতা সবই চলছে যে কেন এভাবে স্পেশাল রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা চলছে, যে কারণে বাংলা এই ইস্যুটা একটা অন্য আকার নিয়েছে। যেখানে বাংলা রশ্মিতাকে আঘাত করা হচ্ছে, বাংলা ভাষার উপর আক্রমণ হচ্ছে, এ কথা বলা হচ্ছে এ রাজ্য থেকে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে একটি লোককেও, পশ্চিমবঙ্গে একটি লোকও যদি ভোট থেকে বাদ হন, ভোটের তালিকা থেকে বাদ হন, তাহলে কিন্তু আন্দোলন আরও চরম হবে। কিন্তু বিজেপির পাল্টা তাস হচ্ছে অনুপ্রবেশ, অর্থাৎ সীমান্তবর্তী জেলাগুলি থেকে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তারাই এখানে ঢুকে পড়ে ভুয়ো ভোটার বা ভোটার তালিকার মধ্যে ঢুকে পড়ছেন। সেটাকে আটকাতেই এই অনুপ্রবেশ নিয়ে বিশেষ নজরদারি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ যাই বলুন। তাই আজ আরও একবার অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে বিঁধেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন শুনবো, আলোচনা এগিয়ে নিয়ে যাব, শুনুন। ये देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? हमारे नौजवानों का रोजगार छीन रहे हैं, जो हमारी बहनों बेटियों के साथ अत्याचार कर रहे हैं, ऐसे घुसपैठियों को हम भारत में नहीं रहने देंगे। আমরা শুনছিলাম এবং পরিষ্কার দিনে যেটা বলতে যাচ্ছেন যে রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকে হাতিয়ার করছে তৃণমূল, এবং এটাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রবেশ নিয়ে তার বক্তব্য। আমি আলোচনা শুরু করব, প্রথম প্রশ্ন রাখবো আমি দেবব্রতদার কাছে। দেবব্রতদা, বাংলায় আসল পরিবর্তন হবে যখন টিএমসি সরকার যাবে আর বিজেপি আসবে, অর্থাৎ বিজেপি যাবে, তৃণমূল যাবে, বিজেপি আসবে, এটাই হচ্ছে আজকের মূল স্লোগান। বাকি তো প্রত্যেকটা বিষয় তো আমরা বিভিন্ন সময় বক্তব্য শুনি, কিন্তু কোথাও না কোথাও যেভাবে আজ তৃণমূল সরকারের ওপরে একটা হুঙ্কার যাই বলুন বা একটা প্রশ্নবাণ ছুড়ে দিয়ে গেল, এবং যদিও পাল্টা আপনারা 5টা প্রশ্ন রেখেছিলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, তার জবাব হয়তো তিনি কিছুটা দিয়েছেন, কিন্তু আপনারা খুশি নন। কিন্তু যেভাবে তিনি আজকে বলছেন যে বাংলায় পরিবর্তন হবে আগামী বিধানসভা নির্বাচনে, সত্যি সেটা কি সম্ভব বিজেপির পক্ষে রাজ্যে সরকারে আসা, না এটাই জাস্ট শুধুমাত্র জনসভায় বক্তৃতা দেওয়ার মতন তিনি দিয়ে চলে যাবেন? দেখুন, কার্যত প্রধানমন্ত্রী আজকে দুটো সভা করতে, দুটোই রাজনৈতিক সভা, নামে একটা রেলের ছিল, হয়তো রাজনৈতিক সভাই ছিল। উনি স্লোগানটা কিন্তু একদম সঠিক দিয়েছেন, শুধু আমি একটু জুড়ে দিতে চাই, বাঁচতে চাই তাই বিজেপি চাই না, এটা নাটা আমি জুড়ে দিলাম, এটা স্লোগান হওয়া উচিত ছিল। কারণ উনি যে অভিযোগগুলো করেন কার্যত তারা পরের বার কিন্তু ডিগবাজি দেয়। এসেই বললেন কি দুর্গাপুজোর আবহাওয়া পরিবেশ তৈরি হয়ে গেছে, তার মানে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়, আবহাওয়া পরিবেশ হয়, এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধনও করবে। কয়েকদিন আগে এনারাই অভিযোগ করছিলেন দুর্গাপুজো হয় না, করতে দেয় না, কিন্তু কার্যত তার কথাতেই উনি পরিষ্কার করে দিলেন। আর আমার মনে হয় উনি যে অভিযোগগুলো রাখলেন সরাসরি মনে হয় দেশের সুরক্ষা ব্যবস্থা এবং আমাদের গৃহমন্ত্রীরও বিরুদ্ধেই অভিযোগগুলো রাখলেন। কারণ দেশের সুরক্ষা বর্ডার সিকিউরিটি পাহারা দেয় এবং কার মন্ত্রকের আন্ডারে আছে আপনারা ভালো করেই জানেন। আরেকটা জিনিস যেটা বললেন ভ্রষ্টাচার নিয়ে বললেন, এবং ভ্রষ্টাচারিতে যদি অভিযুক্ত থাকে তাদেরকে কি শাস্তি হওয়া উচিত। আমি অনুপ্রবেশ প্রসঙ্গ বলেছি আর বাংলা পরিবর্তন, কারণ আপনারা কেন্দ্রের প্রকল্পের টাকাও লুট করে নেন শুধুমাত্র সিন্ডিকেট রাজের জন্য। এটা যে বৈমাতৃসুলভ আচরণ, শুধু আমি বলছি না, পশ্চিমবঙ্গের সাথে বৈমাতৃসুলভ আচরণ তো করছেন,
তার সাথে সাথে বিজেপির যে কর্মী সমর্থক এবং বিজেপি যে নেতা তাদের সাথেও করছেন। কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখুন না সত্যি 1,92,000 কোটি টাকা বাংলার বকেয়া আছে, আমি মানছি, কিন্তু সেই টাকা আপনারা পাচ্ছেন না, তার জন্য আপনারা হিসেব দিচ্ছেন না, বলছি তো এবার করছেন। কারণ উদাহরণ দেখুন, প্রথম দফায় 18টা সাংসদ পাওয়া গেল, পরের দফায় 12টা পাওয়া গেল, কিন্তু কার্যত একটা পূর্ণমন্ত্রী তারা দিতে পারলেন না। আমরা আগেও দেখেছি এখান থেকে 19টা সাংসদ পেয়ে পূর্ণমন্ত্রী রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন। এবং এবং বলছি কারণ বঞ্চিত শুধু তো পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে না, বিজেপির নেতা নেত্রীরাও বঞ্চিত হচ্ছে। দেখুন কংগ্রেস 5খানা সাংসদ পেয়ে সেখানে 2টো মিনিস্টার দিয়েছিল, সেখানে প্রিয়রঞ্জন দাসবংশী হয়েছিলেন, গনি খান চৌধুরী হয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীদের সাথে উনি প্রবঞ্চনা করছেন। এই যে মিথ্যাচার যেটা আমরা বলছি, কয়েকদিন আগে যে মনরেগার টাকা পয়সা নিয়ে যে অভিযোগগুলো বারবার করছিল, মনরেগা ভ্রষ্টাচারী হয়েছে, এত কিছু হয়েছে, এমন কিছু, কিন্তু কার্যত কি দেখা গেল, নীতি আয়োগের যে রিপোর্টগুলো বেরোলো, যে রিপোর্ট এবং যে তথ্য সংসদে প্রশ্ন করা হয়েছিল, সেখানে মালা রায় যে প্রশ্ন করলেন, সেখানে দেখা গেল মাত্র 2টো ভুয়ো জব কার্ড পাওয়া গেছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের 2022 থেকে মনরেগার টাকা আটকে রেখে দিয়েছে। গরিব মানুষের টাকা তারা দিল্লিতে যদি চাইতে যায়, সেখানে তাদেরকে লাঠিপেটা করে তারা হয়। এই কার্যত অভিযোগগুলো তো আসছে না। আর নারী নিরাপত্তা, স্থায়ী সুরক্ষা ইত্যাদি বলে যাদের প্রজ্জ্বল দেবান না হচ্ছে, যাদের ম্যাসকট, তারা আবার নারী নিরাপত্তা নিয়ে কথা বলবে। তার মধ্যে চোখের সামনে দেখতে পাচ্ছি। আর ভ্রষ্টাচার নিয়ে কথা বলছে, ভ্রষ্টাচারের খোদ দাদা ওনাদের স্টেজেই বসছিল শুভেন্দু অধিকারী যে চোর, আমরা তো বলিনি, প্রথম তো বিজেপি শুরু করেছিল, তাদের ইউটিউব চ্যানেল থেকে তারাই প্রচার করেছিল শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী এই ভ্রষ্টাচারে অভিযুক্ত, নারদায় অভিযুক্ত, তারাই তো শুরু, যেই দলেই থাকুক। দেখুন হ্যাঁ, এই জায়গায় দেখুন শুভেন্দু অধিকারী আরো 5টা তৃণমূল নেতা ছিল, তাদের নামগুলো কেন বলছেন? শুভেন্দু অধিকারী এখন ওয়াশিং মেশিনে ঢুকেছে। এই যে অসীম সরকার তো ঠিক কথা বলছে, আপনারা কি যে আরো 5টা তৃণমূল নেতা ছিল, অসীম সরকার আপনারা বাদ দিয়েছেন দল থেকে? যখন মোদিজির সংস্পর্শে এসে গেল, সে একদম শুদ্ধ হয়ে গেল। তার মানে ওয়াশিং মেশিনে তুমি ঢুকে গেলে, তুমি একদম শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, আপনি আসামের কথা বলছেন, মহারাষ্ট্রে হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মার কথা বলছেন, মানছি, মানুষ আপনাদের দলে যারা টাকা নিয়েছিল হাতে, উনি দাঁড়িয়ে তাদেরকে মিথ্যাচারগুলো করে গেল। এই যে বারে সিবিআই করে দেবো, সিবিআই এই করে, সিবিআই সফলতা কোথায়, সেগুলো তো ওনাকে উত্তর দিতে হয়। 5892টা কেস সিবিআই দেখেছে, সেখানে তার সফলতা ইডি সিবিআই আমি বলছি, এটা বলছি 5892টা কেস, তার সেখানে 10 বছরে হয়েছে, নথিবদ্ধ হয়েছে, সেখানে তাদের সাকসেস রেটকে তো 1.3, মানে 8টা কেসে কনভিক্টেড তারা ধরতে পেরেছে। সফলতা কোথায়? এটা প্রমাণ করুন, কিছু করে দেখান। পরের সম্পত্তিতে পদ্মারিত অনেকে দেখাতে পারে। মমতা ব্যানার্জির প্রকল্প উনি ফিতে কাটতে এসছে, নিশ্চয়ই দেশের প্রধানমন্ত্রী আসবেন, তো কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রেডিট কেন নিতে এসছেন? যা ক্রেডিট তো মমতা ব্যানার্জি। 2010-এর প্রকল্প 2016 শেষ হওয়ার কথা ছিল, 9 বছর কেন দেরি হলো? এই উত্তরটা তো দেবেন। আপনি তো দেখিয়েছিলেন আজকে দিন 15 লাখের স্বপ্ন, কোথায় গেল? একটু 15 লাখটা এসে আনতে পারতেন তো। মমতা ব্যানার্জি দেখিয়েছেন, খাতা খুললে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা চোখে দেখতে পায়, 1200 টাকা চোখে দেখতে পায়। দলের মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্যে। কি বলেছেন কুণাল বাবু, একবার শুনে নিই আমরা। কাছের ঘরে বসে ঢিল ছুঁড়ে গেলেন। বাংলায় উনি যতবার আসবেন, তৃণমূলের আসন সেই অনুপাতে বাড়বে। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার হবে, যেখানে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেকর্ড সংখ্যক আসন নিয়ে চতুর্থবার তৃণমূল সরকার গড়বে, প্রধানমন্ত্রী যাই বলুন না কেন। সুপ্রিয়, প্রথম কথা হচ্ছে চোরটা কে কি বললো সেটা নিয়ে খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার বিষয় নেই। প্রথম কথা হচ্ছে উনি জেলে বসে একটা খাতা বললেন না লিখে নিয়ে রেখে দিতে, তো জেলে বসে উনি খাতা লিখেছিলেন, কিছু তার নিজের গল্প লিখেছিলেন। সেই লেখাতে লেখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সমস্ত টাকা কালীঘাটের বাড়িতে নিচ্ছে। তো ওনার কথার কোনো গুরুত্ব আমরা দিই না, ওনার কথার কোনো রিপার্কেশন দেবো না। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে একটা কথা দেবব্রত বাবু এখানে দেবব্রতদা বলবেন যে বিজেপি তো ওয়াশিং মেশিন এবং ওখানে গেলেই সবাই স্বচ্ছ হয়েছে, মানে তিনি এটা প্রোগ্রান্তরে মেনে নিচ্ছেন তৃণমূল একটা অসৎ দল এবং চোরটার দল। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে বিজেপি সৎ করতে পারে, তাই জন্য তারা এখানে আসছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নানান যে বিষয় এতক্ষণ ধরে বলা হচ্ছে, আপনিও পাল্টা প্রশ্ন করবেন যে বাকি 5 জনকে আপনারা বলছেন না। আমি বলছি যাদেরকে নিয়ে আপনারা এত আলোচনা করছেন, তারা প্রত্যেকেই যে ঘটনাটা ঘটিয়েছিল সবটাই বিজেপিতে থাকাকালীন,
সবটাই ঘটিয়েছিলেন তৃণমূলে থাকাকালীন, হাত পেতে টাকা নিয়েছিলেন বলে ওরা যে কথাগুলো এখানে বলছে। এবং শুভেন্দু বাবুর কথা যেহেতু বারবার এখানে উঠে আসে, শুভেন্দু বাবু 2020 সালে নভেম্বর মাসে যখন এখানে আসেন, তার পরবর্তীকাল থেকে আজ অব্দি শুভেন্দু বাবুর নামে না এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো মন্তব্য তৃণমূল রাখতে দিচ্ছে। বরঞ্চ শুভেন্দু বাবুকে নিয়ে রাত ঘুম এক করে দিয়ে ভাইপো, পিসির দল, ল্যাম্পপোস্ট সারা যারা আছে তারা সবাই মিলে ব্যতিব্যস্ত শুভেন্দুকে কিভাবে আটকানো যায়। তাই রাস্তায় শুভেন্দু গেলেই তাকে কালো ঝান্ডা দেখানো থেকে শুরু করে এই ধরনের প্রতিবাদ হচ্ছে, হতে পারে। আমি আসি প্রধানমন্ত্রীর কথা। আচ্ছা, আপনি কি মনে করেন না বিষয়টা যে এখানে বিগত 14-15 বছর ধরে এই সরকারটা, যে সরকারটা দায়িত্ব গ্রহণ করেছিল 2011 সালে, তাদের দেনার তাদের উপর চাপিয়ে গেছিল বামপন্থের সরকার। এখানে রিতেশ দাও আছে, নিশ্চিতভাবে তিনি জানেন 1,83,000 কোটি টাকার কাছাকাছি অনমার্স। আজকে এই রাজ্য সরকারটা রেভিনিউ এত আর্ন করেছে মদ বেচে, যে রাজ্য সরকারকে দেনাটা দায় করে ফেলেছে আজকে প্রায় 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তাহলে কি পরিবর্তন প্রয়োজন নেই? তাহলে কি আসল পরিবর্তন হলো? নাম্বার 2, এখানে নারী নির্যাতনের ক্ষেত্রে যে এনসিআরবি কথা এখানে বারবার তোলা হয়, তাদের দর্শকদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, রাজ্য সরকার তাদের তথ্য অনুযায়ী এনসিআরবি তারা একটা রিপোর্ট করে। তাই রাজ্য সরকার কোনোদিনও চাইবে না মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ক্ষমতায় আসার পর থেকে 2012 পার্কস্ট্রিট থেকে শুরু করে 2011 কামদুলি, 2014 শিউড়ি, 2015 সালে কাকদ্বীপ, 2016 সালে জলপাইগুড়ি, 2022 সালে হাঁসখালি, এই প্রত্যেকটা ঘটনা নারী নির্যাতনকে তুমুল আকার ধারণ করেছে। এবং নারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও একজন মুখ্যমন্ত্রী তিনি তার নিরাপত্তা দিতে পারেন না, আমরা প্রত্যেকেই সেটা দেখেছি। এবং একদম সম্প্রীতি সেটা হচ্ছে আরজি করের ঘটনা, সেটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, আমরা দেখেছি। একজন ডাক্তারকেও সেখানে রেহাই পেতে পারেন। সুতরাং এখানে কি পরিবর্তন দরকার নেই? এখানে কি পরিবর্তন দরকার নেই? যে সরকারটা বলেছিল মুক্তিসূর্য যোদ্ধার নামে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই পারবেন বাংলাকে নতুন সূর্য কিরণ দেখাতে, এবং এখানে চাকরি দেবেন, বাকরি দেবেন, শিল্প হবে, শিল্প সম্মিলিত হয়ে যাবে পশ্চিমবাংলা। সেই শিল্প সম্মেলনের দশাটি 400 একরের নাম করে যিনি ক্ষমতায় এলেন, একটা 85% ফ্যাক্টরিকে বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে যিনি ক্ষমতায় এলেন, তার হাত দিয়ে ছবি আঁকতে দেখলাম, গান গাইতে শুনলাম, কবিতা আঁকতে দেখলাম, সেতার বাজাতে পারেন, কিন্তু তার হাত দিয়ে একটা বড় মাঝারি বা ভারী শিল্পের ফিতে কাটতে আমরা কেউ দেখলাম। এখানে কি পরিবর্তন এর জন্য দরকার নেই? যেখানে বলা হয়েছিল যে খাদ্য সুরক্ষার দাবিতে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার নাকি প্রত্যেকটা বাড়িতে তাদের ফ্রিতে রেশন পৌঁছে দেবে। আজকে যখন কেন্দ্রীয় সরকার রেশন দেওয়া বন্ধ করে দেয়, সৌগত রায়ের মতো নেতা তারা প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান যেন 6 মাস একটু বাড়িয়ে দেন। তাহলে কারা মানুষের সেবাটা করছে? কেন্দ্রীয় সরকারই তো করছে। যারা এখানে বলছেন 100 দিনের টাকা পাই না, যারা এখানে বলছেন ওই মানুষের মনরেগার টাকা পাই না, আমি প্রশ্ন করছি তোমার মাত্র বিপ্লদা, যে সারদার টাকা চুরি করেছিল কিছু চোর, তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী প্ল্যাকার্ড লাগিয়ে সিবিআই কে যাতে না দেওয়া যায় সেই বিরোধিতা করতে সুপ্রিম কোর্টে চলে গেছিল 11 কোটি টাকা খরচা করে। আমি প্রশ্ন করছি দেবব্রতদা কি জানেন এরকম কোনো সংবাদ আপনার কাছে আছে সুপ্রিয়দা, যে তৃণমূল কংগ্রেস বনরেগার টাকা দেওয়া হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোনো কেসে গেছে? যায়নি, যেতে পারেনি, যেতে পারবেও না। তার কারণ হলো হিসেব দিতে হবে, তো সুপ্রিম কোর্টে গেলে তো হিসেব দিতে হবে। আরে হিসেব কেন দিন? আরে হিসেব তো পরে দেবে, হিসেবটা আগে তো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আরে প্রশ্নোত্তর পর্ব নথিবদ্ধ আছে সংসদে, দেখে নাও। এখন উত্তেজনা, এখন শুরুতেই উত্তেজনা হলে মুশকিল, এটা প্রথম রাউন্ড, এখন সেকেন্ড রাউন্ড বাকি আছে, এটা সব অনুপ্রবেশ চলছে। দাঁড়া, এত ঘাবড়ালে হবে? এখনই বলতে শুরু করলে কি করে হবে? এখন অনেক বাকি আছে টপিক। তো আমি বলছি যে আগে তৃণমূলকে বলো যে আবাস যোজনার টাকাগুলো তৃণমূলের নেতারা নিজেদের নেতাদের বাড়িতে বা কর্মীদের বাড়িতে, যাদের 2তলা 3তলা বাড়ি আছে, তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, তাদের কাছ থেকে টাকাটা কান ধরে জনগণের সামনে এসে তুলতে বল। কেন সুপ্রিম কোর্টে যেতে পারছে না? সুপ্রিম কোর্টে মোদির এগেস্টে কেন যেতে পারছে না? কেন্দ্রীয় সরকারের এগেস্টে যে মনরেগা টাকা দিচ্ছেন না কেন? মুরদ নেই নাকি, দম নেই নাকি, নিজেরাই ফাঁসবেন? তাই গরম গরম কথা এখানে কুণাল, আমি আবার বলছি, মানে এই নামটা শুনলেই না, মানে কি বলবো, মানে আমরা এই পিজন ম্যানের আওয়াজ আমার কানে বাঁধো। ভিশন ম্যান যখন বাঁচছিল আর ভ্যা করে বিধানসভায় কাঁদছিল, মমতা দিয়ে আমাকে পুলিশ দিয়ে ধরে নিয়ে যা, এই বক্তব্যটা যার মুখ থেকে বেরিয়েছিল, তার কথার জবাব যত কম দেয়। আর ওই মানে ফুটো অবস্থানের গল্প, মোদিজির বিষয়, একজন প্রধানমন্ত্রীর বিষয় একটা ছিচকেচর কথা বলবে, সেখানে আবার প্রতিক্রিয়া দিতে হবে, এটা আপনারা আবার দেখান। তৃণমূল দলের থেকে তো কোনো বক্তব্য আমাদের রাখতে হয়, সেটা অবশ্যই রাখতে হবে। এটা তো এক পক্ষ হয়ে যাবে। যদি কোনো চোরকে যদি রাখা হয়, সেটা তো আপনারা কিছু করার নেই। দেখুন, বিষয়টা হচ্ছে ব্যক্তিগতভাবে আমরা তো বলতে পারি না, তার একটা পদ আছে, সেই পদটাকে আমাদের বলতে হয়। উনি কিছু ব্যক্তিগত উক্তি করেন বিভিন্ন সংবাদ মাধ্যমের মানুষের সম্পর্কে এবং বিভিন্ন নেতা সম্পর্কে, ওনার মতো কুণালবাবুকে নিয়ে আর সময় নষ্ট করে লাভ নেই। সুপ্রিয়, আমি আসবো। আমি সেটাই দেখুন, আপনি বলতে বাধ্য হবেন, আমি এটাই চাইছি।
যে কুণালকে নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। তাই প্রতিবেদনেও আপনার 3টে মিনিট এই নিউজ টাইমের পর্দায় এত বড় একটা চ্যানেলে ওরকম একটা মানুষের এখানে প্রতিবেদন দেখিয়ে কোনো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট করছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রতিবেদন দেখান, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদককে দেখান, আপনি সুব্রত বক্সির দেখান, আমরা প্রতিক্রিয়া দেন। কুণাল ঘোষের প্রতিক্রিয়া আপনি সময় নষ্ট করছেন। আমার বক্তব্য হচ্ছে অনুপ্রবেশকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তার প্রধান এবং একদিকে উদাহরণ সেটা হচ্ছে লাভলি হচ্ছে খাতুন। লাভলি খাতুন তৃণমূলের পঞ্চায়েতের প্রধান ছিলেন একজন, না এগুলো তো প্রমাণ, সেই কারণে তো প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে বলছেন কেন অনুপ্রবেশ ঢুকতে হবে। সুপ্রিয়, আমি আসবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবু আপনাকে স্বাগত। প্রদীপবাবু কিছু বলার চেষ্টা করছিলেন, বলুন, আমি ছোট্ট একটা ব্রেক নেব, আপনার কি প্রতিক্রিয়া? না মানে আমার প্রতিক্রিয়াটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী মোদী যে ভাষণটা দিয়েছেন 2026-এর বিধানসভাকে সামনে রেখে, আমার মনে হয় আলোচনাটা যদি সেখানে করা যায়, সেটা দেখতে হবে যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে কিন্তু একটা কনফিডেন্সের অভাব আমরা লক্ষ্য করেছি। আগের বার উনি যে ভেবেছিলেন যে আগলি বার 200 পার, এরকম একটা কনফিডেন্সের সঙ্গে উনি বলেছিলেন বা ওনারা বলেছিলেন। এবারে কিন্তু উনি একেবারে নতজানু হয়ে প্রায় ভোট ভিক্ষা করে একটা ভোট দিন, এরকম একটা মানে কনফিডেন্সের অভাব চোখে পড়েছে। এবং দ্বিতীয় হচ্ছে যে আজকে কোথাও গিয়ে উনি বারে বারে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলেছেন। উনি বলেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি মন্ত্রীতে ছিল, শিল্পমন্ত্রী প্রথম নেহেরু ক্যাবিনেটে, তারপরে আর সেরকম পাইনি। কেন পেলাম না? এতগুলো বিজেপি এমপি ছিল, একটাও পূর্ণমন্ত্রী ওনার সময় দেননি। এবং থার্ড, উনি যে এই যে করাপশনের বিলের কথা বললেন, করাপশনের বিল 22 সালে পার্থ চ্যাটার্জির বিল মানে করাপশন আমরা দেখেছিলাম, 24-এর মধ্যে উনি বিলটা আনলেন না কেন? তাহলে তো বাঙালিরা অনেক উপকার হতো। এই মন্ত্রীদের আমরা জেলে গিয়ে তাদের পথ খোয়াতে দেখতাম। আজকে 2/3 নেই, এখন বিল এনে কি হবে? ফলে এই প্রশ্নগুলো আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে অনেকগুলো জায়গায় এসেছে, যেখানে বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপি 2026-এ কি রণকৌশল নিয়ে যাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত কনফিডেন্সের অভাব। এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সরাসরি যুদ্ধে নেমে গেলেন সিপিএম এর বিরুদ্ধে। তিনি শুরু করলেন সিপিএম এর বিরুদ্ধে কথা বলে, যারা শূন্য। তাহলে আজকে যুদ্ধটা কি সিপিএম এর সঙ্গে না তৃণমূলের সঙ্গে? তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আজকের পুরো ভাষণ সেটা প্রধানমন্ত্রী হিসাবে ভালো ভাষণ হতে পারে, কিন্তু আজকে 2026-এ যারা প্রধান বিরোধী দলের উপরে আশা ভরসা করে তাকিয়ে আছে তাদের থেকে কিন্তু আমরা খুব একটা কনফিডেন্সের ভাষণ পেলাম না। বেশ বেশ প্রদীপ, কিছুটা বলার চেষ্টা করছিল সুপ্রিয়, ছোট্ট করে উত্তর দাও, আমি ব্রেকে যাবো একটা। আমি বলছি সিপিএম, তৃণমূল এবং কংগ্রেস এই 3টে দল তো একই, ইন্ডি জোটের শরীর, তাই সিপিএম কে নিয়ে বলবে না? নো ভোট টু বিজেপি বলে প্রচার তো সিপিএমই করেছিল, তারা তো তৃণমূলকে জেতাতেই চায়, তা সিপিএম এর বিরুদ্ধে বলবে না? শূন্য হয়েছে তো কি হয়েছে? ইন্ডি জোটের শরীর তো, আপত্তিটা কোথায়? নো ভোট টু বিজেপি বলে আপত্তি কোথায়? বিজেপি বড় বাজারের পার্টি এখন, শোনো, বড় বাজারের পার্টি এখন বিরোধীদের ব্যর্থতার সুযোগ নিয়ে, শোনো, বড় পার্টি তো আসবে বড় বাজারের, আসবো বিজ্ঞাপনের দুটো কাউন্সিলরের পার্টি। বিজ্ঞাপন থেকে ফিরে এসে আপনাদের বক্তব্য নেব, ছোট্ট একটা বিজ্ঞাপন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি সরাসরি প্রশ্ন রাখবো রিতেশদার কাছে। রিতেশদা, মোটামুটি 3.5 মাসে 3বার প্রধানমন্ত্রীর বঙ্গ সফর হয়ে গেল এবং তার বক্তব্য মোটামুটি আলিপুরদুয়ার, দুর্গাপুর বা দমদমের মধ্যে খুব যে তফাৎ ছিল তা নয়, হয়তো ইস্যু ভিত্তিক নতুন কিছু অ্যাড হয়েছে। এবং অবশ্যই অনুপ্রবেশ যেমন একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, তার সঙ্গে অ্যাড হয়েছে আরও একটা বিষয়, সেটা হচ্ছে সংবিধান সংশোধন, যে বিল ইতিমধ্যেই পেশ করার পর আমরা জানি পার্লামেন্টে এটা নিয়ে হইচই অবশ্যই হয়েছে। কিন্তু বাংলায় এসে তিনি যেভাবে পরিবর্তনের ডাক দিচ্ছেন এবং প্রদীপদার কথায় অবশ্যই হয়তো জনসভার হাততালি দেওয়ার মতন কিছু বক্তব্য, কিন্তু আক্ষরিক অর্থে যে বিষয়গুলো বলা উচিত ছিল সেই জায়গা থেকে কোথাও যেন একটু ডাইভার্ট করে যাচ্ছে। তো এবং বামেদের আক্রমণ করছে, যে কথাটা প্রদীপদা কিছু বলার চেষ্টা করলো, কোথাও মনে হয় যে বিজেপি এখনও সেকেন্ড অপশান হিসাবে তৃণমূলকে যদি রাজ্য থেকে উৎখাত করতে হয় তাহলে প্রথম কাটা অবশ্যই কি বাম? না দেখো, আমরা আগে যারা মানে জলসা শুনতাম তখন হচ্ছে বম্বে থেকে বা অন্য জায়গা থেকে শিল্পীরা আসতো, যাদেরকে আমরা বলতাম গেস্ট আর্টিস্ট আসতো, এসে
হিন্দিতে পুরোটাই বলতো, মাঝে মাঝে দু একটা বাংলা কথায় আমি তোমাদের ভালোবাসি, আমি কলকাতাকে ভালোবাসি, এরকম জাতীয় কথা বললে একটু হাততালি হতো। আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী বাংলায় বললেন কেন? অমিত মালব্যকে কি জিজ্ঞেস করেছিলেন যে বাংলা ভাষাটা কীরকম? অমিত মালব্যকে কি বলেছিলেন যে তুমি জানো না ওখানে একটা বাংলা ভাষা বলে আছে? কোথায়? সে কথাগুলো তো একবারও বললেন না। প্রশ্ন হচ্ছে যে বিজেপি চাইটা কি? বিজেপি কখনোই চায় না যে পশ্চিমবঙ্গের বুকে সে সরকারে আসুক। এই কারণে চায় না যে বিজেপি এখানে, পশ্চিমবঙ্গের বিজেপি এখানে তৃণমূলের কাছ থেকে খিটটা কাটছে, অর্থাৎ দে আর দ্য কমিশন এজেন্ট অফ টিএমসি। আপনি মিলিয়ে দেখবেন, আপনি আমাকে বলুন না, সারদা, নারদা, চাল, বালি, পাথর, গরু, এমনকি অভয়া থেকে শিক্ষা দুর্নীতি, একটাতেও কোনো মানে ফিজিক্যাল কোনো রিপোর্ট পাওয়া যাচ্ছে না। সবটাই হয়েছে একটা এই করেছে, এই দুর্নীতি হয়েছে, এইগুলো সবটাই কিন্তু সিবিআই নিজে করেনি। সবটা কোর্ট বলেছে যে সিবিআইকে দায়িত্ব দিয়েছে যে আপনি এই তদন্তগুলো করে আমাকে রিপোর্ট দিন। সিবিআই যদি ভেবে থাকে যে এই রিপোর্টগুলো না দিলেও চলবে, কোর্টে কিন্তু তাকে জবাবদিহি করতে হবে। কিন্তু এই কথাগুলো নিয়ে দুর্নীতির কথা বলবেন, আর অথচ দুর্নীতির কথার ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে আপনি সিবিআইয়ের ওপরে চাপ সৃষ্টি করবেন না রাজনৈতিকগতভাবে, তাহলে এটা তো মানে মূর্খের স্বর্গে বাস করার মতো ইয়ে। তাহলে বিজেপি চাইছেটা কি? আর আপনি বলছেন অনুপ্রবেশকারী, অনুপ্রবেশের আটকানোটা আমরা একবার কেন 100 বার বলছি অনুপ্রবেশ আটকানো দরকার। সরকারি রিপোর্ট অনুযায়ী আমাদের ফেন্সিং করার জায়গা হচ্ছে 2216 কিলোমিটার ফেন্সিং করার জায়গা, তার মধ্যে 1647 কিলোমিটার ফেন্সিং হয়ে গেছে সরকারি হিসাব অনুযায়ী, আর হচ্ছে 569 কিলোমিটার বাকি আছে। তার মানে এই 569 কিলোমিটার দিয়ে কি যত অনুপ্রবেশ ঢুকছে? যদি তাই হয় তাহলে শেখ হাসিনা কি, তিনি কি রাজনৈতিক অনুপ্রবেশকারী? শেখ হাসিনার সাথে যে আওয়ামী লীগের যারা আছেন তারা কারা? তারা কি রাজনৈতিক শরণার্থী? সেই কথা কিন্তু কেন্দ্রের সরকার কিন্তু একবারও বলছে না। তাহলে এই জায়গাগুলোকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আদৌ বিজেপি চাইছে কি চাইছে না। এই যে বাংলা, বাঙালি রশ্মিতা বলে বাঙালিদেরকে ধরে ধরে যে এক একটা করে পুশব্যাক করা, মানে ধরে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্ট করার থেকে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার পরে ফেরত এনেছে। একজনকে অ্যারেস্ট করেছে, একটা অফিসারকে শোকজ করেছে, একটা অফিসারকে বলেছে যে তোমার সাহস হয় কি করে, তুমি একে কোন রিপোর্টের বেসিসে তুমি পুশব্যাক করলে, আর পুশব্যাক করার পরে কেন ফেরত নিয়ে আসলে? বাঙালি এত সহজ নয়। বাঙালি মনে করবেন না যে ওই গুজরাটিদের কথায় বাঙালি এখানে বসে বাংলার অস্মিতাকে ছেড়ে দেবে। বামপন্থীদের ওপরে এই কারণে বলতে হয়, কারণ তারা জানে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল যতটা না তার কাছে ক্ষতিকারক, তার থেকে বেশি ক্ষতিকারক হচ্ছে বামপন্থীরা। কেননা বামপন্থীরা আছে বলে আজকে প্রচণ্ড, সব মানুষের কাছে জিজ্ঞেস করুন, সব মানুষের কাছে বামপন্থা একটা আদর্শ, এবং এখনো দাঁড়িয়ে যারা ছেলেমেয়েরা যারা তারাও এখনো বলছে যে বামপন্থাই আদর্শ। এবং এই জিনিসটা ওনার কাছে রিপোর্ট গেছে বলেই বামপন্থীদের ওপরে আক্রমণ করেছে। আজকে যে রেল লাইন চালু করেছে, সেই রেল লাইন 2008 সালে শিলান্যাস করেন তৎকালীন প্রণব মুখার্জি, সুভাষ চক্রবর্তী, সুধাংশু শীল, অমিতাভ নন্দী সহ মোহাম্মদ সালিম সহ তারা ওখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাহলে এই প্রজেক্ট তৈরি করা বা মেট্রো চালু করার ক্ষেত্রে যে প্রজেক্ট তৈরি করা বা সেটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। হতে পারে যে তারপর থেকে যারা সরকারে এসছে তারা এই প্রজেক্টটাকে ক্যারি আউট করেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু এই লড়াই, মানে এই উন্নয়নের ক্ষেত্রে যে লড়াই, এবং সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে KMRCL, তাকে তৈরি করা হয়েছিল শুধুমাত্র রেলের প্রজেক্টের আরবান ডেভেলপমেন্টের হাতে থাকবে এই KMRCL। সেইটা তৎকালীন দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলেছে না, রেলের প্রজেক্ট রেলই দেখবে, অর্থাৎ সেই প্রজেক্টটাকে তুলে নিয়ে গিয়ে পুরো রেল দপ্তরের উপরে নিয়ে যায়। তাহলে এইগুলো তো বামপন্থীরা তো আগামী দিনটাকে চিন্তা করেই তো আজকে করেছে। আজকে নিউ টাউনে দাঁড়িয়ে যে নিউ টাউনের স্বপ্নের নিউ টাউন, সেই নিউ টাউনও তো বামপন্থীদের হাতে তৈরি। তার জন্য এই জায়গাটায় দাঁড়িয়ে বামপন্থীরা এই মুহূর্তে বিজেপির ঘাড়ে সবচেয়ে বড় নিঃশ্বাস ফেলছে, বিজেপি তার জন্য বিচলিত। বেশ, প্রদীপদা, এই যে বিকশিত বাংলা বা আজকে যে উন্নয়নের যে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেটা বিজেপি সরকারই করছে, এবং উন্নয়ন হবে, বিকশিত বাংলা হবে 2026-এ ভোটের আগে, হয়তো এটা একটা নতুন স্লোগান জনগণের জন্য, বাংলার জনগণের জন্য। কোথাও কি মনে হয় এই উন্নয়নের যে বার্তা, কোথাও 2026-এ বিধানসভা ভোটের আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে বিজেপিকে রাখতে পারে?
না দেখুন, আমি এই জায়গাতেই আসতে চাইছি যে উনি বলছিলেন বিকশিত বাংলা, এবং উনি বলছেন যে বাংলার উন্নয়ন সম্ভব না যতক্ষণ না বিজেপির সরকার এখানে স্থাপন করা যাচ্ছে, এবং সেই জন্যই উনি মানুষকে বলেছেন যে বিজেপিকে ভোট দিন, আপনারা এখানে তৃণমূলকে সরিয়ে দিন, তৃণমূল সরকারকে। কিন্তু দেখুন একটা জিনিস, এই যে ধরুন এই বিস্তীর্ণ জুট মিলগুলো যেগুলো ব্যারাকপুর নৈহাটির পুরো ওই রাস্তাটায় রয়েছে, সেগুলো তো সরাসরি কেন্দ্রীয় সরকারের, তো সেগুলোকে সিক ইউনিট বলে, পাবলিক সেক্টর ইউনিট, সিক ইউনিট বলে সেগুলো বন্ধ হয়ে গেল। সেগুলো খোলার কোনো তাগিদ আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না যে বিজেপির এমপিরা যেখানে রয়েছে সেখানে এই যে মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, যে মেক ইন ইন্ডিয়া খুব হয়েছে, আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বা বাইরেও যদি যাই, আমরা মেক ইন ইন্ডিয়া বা ইন্ডিয়ার প্রোডাক্ট এরকম আমরা কটা দেখি বলুন তো কাউন্টার? এই জায়গাগুলো প্রশ্ন আছে যে উনি বিকশিত বাংলা করতে চাইছেন, উনি তো বিকশিত ভারতবর্ষের ডাক দিয়েছেন, বাংলা তো তার থেকে আলাদা নয়। ফলে উনি বাংলাকে বলছেন যে ইউপিএ আমলের থেকে এনডিএ আমলে উনি 3 গুণ বেশি টাকা দিয়েছেন, কিন্তু 3 গুণ বেশি টাকা দিয়েছেন কেন্দ্রীয় প্রজেক্টে, যেগুলো কেন্দ্রীয় সরকার দেওয়ার খুব মানে এটা খুব স্বাভাবিক যে কেন্দ্রীয় সরকার দেবে। ইউপিএ দেয়নি, এনডিএ দিয়েছে, এটা তো খুব একটা বাংলার জন্য বিশেষ কাজ করেছেন এমন তো নয়। বরঞ্চ যেটা দেখা যাচ্ছে, আমি বলছি যে আগে বিকশিত রাজ্য বিজেপি ইউনিট, এইটা আমাদের দরকার। আমাদের বিকশিত বাংলা তো তখন হবে যখন রাজ্য বিজেপি এই লড়াইটাকে গ্রাউন্ড লেভেলে করে বিজেপি তৃণমূলকে সরিয়ে লড়াইয়ে থেকে ময়দানে জিততে পারবে। তো আগে বিকশিত শক্তিশালী রাজ্য বিজেপি ইউনিট, প্রত্যেকটা বুথে মন্ডলে তাদের সক্রিয় কর্মী, বুথ এজেন্ট, এইগুলো আগে কিন্তু প্রধানমন্ত্রীকে দেখতে হবে যে তৈরি হচ্ছে কিনা। দেখুন, সোশ্যাল মিডিয়ার যুদ্ধ বা এই বিকশিত ভারত স্লোগান, যে তৃণমূল হটাও, বাংলা বাঁচাও, বিজেপি আনো, এইগুলো স্লোগান, কিন্তু এই স্লোগানগুলোকে কখন আপনি দেখুন তো আজকে ভিড়টা কিরকম ছিল, আপনি যে জনসমাগম, মোদী যতবার এসছেন প্রধানমন্ত্রী হিসাবে এর থেকে অনেক বেশি জনসমাগম, জন উল্লাস আমরা দেখেছিলাম। আজকে তো আমি সেরকম জনসমাগমও দেখতে পেলাম না। ফলে এইখানে এবং তৃণমূল এবং বিজেপির যে দিলীপ ঘোষ, তিনিও এখানে ছিলেন না। ফলে এই যে একটা বিজেপির রাজ্য বিজেপি ইউনিট, বারবার বলছি যে সেখানটায় কতটা মানে শক্তিশালী করতে পেরেছেন উনি ওনার 15 বছরে যে প্রধানমন্ত্রীত্ব তিনি আছেন, রাজ্য বিজেপি কতটা শক্তিশালী হয়েছে। এটাও একটা বড় প্রশ্ন। আদৌ সাংগঠনিক দিক থেকে বঙ্গ বিজেপি কতটা শক্তিশালী হয়েছে যে তারা তৃণমূলকে চ্যালেঞ্জ করবে? আমি আসবো, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, উত্তর নেবো সুপ্রিয় এবং দেবব্রতদার, আমাদের সঙ্গে থাকুন, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আজ অনুপ্রবেশ, দুর্নীতি সবকিছু নিয়ে যেরকম বক্তব্য রেখেছেন, পাশাপাশি নতুন যে বিল আনার প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ সংবিধান সংশোধন করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার বা রাজ্যের মন্ত্রী যারা দুর্নীতির দায়ে 30 দিন বা তারও বেশি জেলে থাকবে, 30 দিনের পর তারা কিন্তু আর ক্ষমতায় থাকতে পারবেন না, পদে থাকতে পারবে না। সেই বিষয় নিয়েও কিন্তু আজ তৃণমূল দল এবং বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন একবার শুনে নেব। और हालत तो देखिए, आजकल ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। पश्चिम बंगाल ने ये साक्षात देखा है, बार बार कई बार अनुभव किया है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। इसी तरह टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। इनकी भी करोड़ों रुपए की संपत्ति जब्त हो चुकी है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। इन्होंने भी जनता की भावना की, संविधान की भावना की कोई परवाह नहीं की। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। দেবব্রতদা, আপনারা অবভিয়াসলি করছেন, বিরোধিতা করছেন সংসদে এই বিল যাতে
আক্ষরিক অর্থে আইনে রূপান্তর না হয়, খুব স্বাভাবিকভাবে বিজেপির পক্ষেও এই বিল আদৌ পাস করা যাবে কি না সেটা নিয়েও সংশয় আছে, কারণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু আজকে যদি বাংলার পরিপ্রেক্ষিতে এই আইনটা পাস হয়, তাহলে সত্যি তো জনগণ দেখতে পাবে যারা দুর্নীতিগ্রস্ত, আপনাদের দলের যারা মন্ত্রী রয়েছেন, যারা জেলে যাওয়ার পরেও তাদের মন্ত্রিত্ব পদে রয়েছেন, মদন মিত্র বলুন, জ্যোতিপ্রিয় মল্লিক বলুন, একসময় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন মন্ত্রী থাকাকালীন, তাহলে তো এই আইনটা লাগু হলে এ রাজ্যের পক্ষে সেটা খুব শুভ, মানে জনগণ তো বলবে খুব ভালো কাজ হলো। তাহলে বিরোধিতা করার অর্থ কি? আজকে তো বিরোধিতা করার অর্থ মানেই আপনারা দুর্নীতিকে সাপোর্ট করছেন। দেখুন, বিলটা পাস করার জন্য 2/3 মেজরিটি দরকার, যেটা বর্তমানে সরকারের নেই। সব ভাঁওতাম দিয়েও লাভও নেই। আরেকটা যেটা বলছি, মানে খুনোখুনি মানুষ টানুষ খুন করার চেষ্টা করলে মানে এই অভিযুক্ত হবে তো নিশ্চয়ই। সেই থেকে যদি দেখেন, মোটামুটি 94 জন সাংসদ ওনাদের দলেরই লোকজন মোটামুটি এইসব অভিযোগে অভিযুক্ত, এবং 54 জন সাংসদ মানে সরাসরি নারী নির্যাতনে এবং বলছি। এবার 83 দিন জেল খেটে আসা, তার মধ্যে আমাদের গৃহমন্ত্রীও রয়েছে। এখন নিজেদের মানে চ্যারিটি বিগিনস এট হোম বলে না, একটু নিজেদের ঘর থেকে শুরু করুন, সেটা উনি বলতে পারবেন। আইনটা পাস করবেন, তারপরে তো বলবেন পাস কি করে হবে। পাস করার জন্য যোগ্যতা থাকা দরকার, থাকতে হবে তার যোগ্যতা। আপনারা ভোটের দিন ওয়াক আউট করে চলে যাবেন, ভোটটা দেবেন না, আলটিমেটলি তাই হবে। ভাঁওতে যেটা দরকার ছিল দেশের নিরাপত্তা, সেই নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে, বারে বারে ব্যর্থ হয়েছে। সেটা শুধুমাত্র অনুপ্রবেশ ইস্যুতে নয়, অন্যান্য আপনারা ভয় পাচ্ছেন। বিজেপিকে ভয় পাওয়ার কিছু নেই। বিজেপি আদতে বড় বাজারের পার্টি। আমরা ছোটবেলায় জানতাম বড় বাজারে 2টো কাউন্সিলর সিট পাবে। এখন বিরোধীদের ব্যর্থতা, মাঝে মাঝে এই বামেদের কথাটা বলতে দিন, বামেদের ব্যর্থতা। পশ্চিমবঙ্গে তো লড়াই মমতা ব্যানার্জি করছে, কোথায় বিজেপি? বড় বড় ডায়লগ, কোথায় বিজেপি? বামেরা গতবার 2021-এ স্লোগান দিল 21-এ রাম 26-এ বাম। এই স্লোগানটার এখন এফেক্ট আছে কিনা আমি জানি না। তারা যদি জায়গায় বিজেপি জায়গা করে দেয়, এখন সরাসরি স্লোগান দিল। এখন এই স্লোগানের ওদের মানে এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে কিনা জানি না, তোরা তো জায়গা করে দিচ্ছে, কংগ্রেস জায়গা করে দিচ্ছে। লড়াই তো মমতা ব্যানার্জি করছে, লড়াই চোখে চোখ রেখে বৃহত্তর স্বার্থে কোথায় থাকবো না থাকবো সেটা দলের নৈতিক ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গে যে লড়াইটা মমতা ব্যানার্জি তার মোকাবিলা করতে পারছে বিজেপি। বিজেপি এখানে ডায়ালগ দিচ্ছে, ডায়ালগ দিয়ে তো লাভ নেই, কিন্তু কার্যত নারী নিরাপত্তা, নারী সুরক্ষা ইত্যাদি নিয়ে বলে, মহিলাদের রিজার্ভেশন ইত্যাদি নিয়ে বিজেপি বলে। কিন্তু কার্যত দেখুন রিজার্ভেশন যেটা সাংসদ যদি বলেন তৃণমূল কংগ্রেস করেছে। বেশ, সুপ্রিয় উত্তর। বিষয় হচ্ছে আইনটা সম্বন্ধে যারা জানে না তাদের একটু জেনে নিলে খুব একটা জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটবে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে যে এটা মন্ত্রীদের উদ্দেশ্যে মূলত করা, এবং সাংসদদের কথা যেখানে বলছে, আমি তো মনে করি মানে এটা আমার ব্যক্তিগত মত যে এটা সাংসদ কেন, বিধায়কের সমস্ত রকমের নেতা তাদের বিরুদ্ধেই মানে তাদের সাথেই এটা করা উচিত। এখানে বিজেপি তো আলাদা করে বলেনি যে বিজেপি দলীয়ভাবে এই বিলের বা এই আইনের বাইরে থাকবে। তো যতগুলো নাম উনি গোনালেন বিজেপি, তারা সকলেই যদি কেউ এরকম থেকে থাকে তাদের নামটাও এর মধ্যে আসে। সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেসও তো দলটাই আর থাকে। সমস্যাটা হচ্ছে যে যাদের এফিডেভিটে জমা পড়েছে 120B ক্রিমিনাল কনস্পিরেসির ধারা, তাদের 5 থেকে 7 বছরের উপর আমাদের কনভিকশনের হচ্ছে সাজা ধার্য করা আছে, এবং সেই ধার্যকারী সাজার উপরে 30 দিনের যদি তাকে জেল কাটানো হয় বা জেল কেটে যায়, স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে। এখন সমস্যা হচ্ছে তৃণমূলের যদি 1, 2, 3, 4, 5 করে আপনি যদি বলেন, এখন যারা আছে প্রত্যেকেই তো কম বেশি দুর্নীতির সাথে যুক্ত, দলটাই তো উঠে যাবে স্বাভাবিকভাবে তাদের এই আর্তনাদ। যদি এরা বিরোধিতা করতে গিয়ে এরা দেবব্রত দ্বারা যেটা বলছে যে বিরোধিতা মানে এটা তো পাসই করতে পারে, তাহলে যদি পাসই না করতে পারে তাহলে এত হাউতাস করছেন না, তাহলে অপেক্ষা করুন। পাস যদি নাই হয় তাহলে এত চেঁচামেচি করার দরকার নেই। এক, দুর্নীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত রাজনীতি এবং ভালো ছেলেমেয়েরা যাতে রাজনীতির সাথে যুক্ত হন, এই ডাক্তার সুশীল সমাজ দিয়েছে, এই ডাক্তার সুশীল সমাজ দিয়েছে। বারবার বামেদের তরফ থেকে যে বিষয় বলা হচ্ছে যে সত্যি যদি বাংলায় ক্ষমতা আসতে চায় বিজেপি, তাহলে যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো কেন শেষ হচ্ছে না? তো খুব প্রমিনেন্ট প্রশ্ন, সবাই করছে। সেটা কোর্টে যেতে হবে তো, বিজেপি তো পার্লামেন্টে পার্লামেন্টে ন্যায় দেবে না। আপনাদের দলের বিরুদ্ধে তো হয়েছে, আপনারা তো সাপোর্ট পাচ্ছেন, সে কথা তো বামেরা বলছে। ওয়াটার ট্রায়াল হয়েছে, একটু বলুন। বলছি যেখানে বামেদের নেতৃত্বে অভিযোগ দিয়ে লাভ নেই। উকিল সাহেব রয়েছেন, যিনি মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমাদেরও সিনিয়র কাউন্সিল, স্বাভাবিকভাবে তিনি তো এই ম্যাটারটা ভালো করে জানেন।
এবং প্রত্যেকটা বিষয় যেটা ডিসেন্স এখানে তুললেন, সারদা নারদা যা যা যারা তুলেছে, প্রত্যেকটাই যে পেন্ডিং অবস্থায় রয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটাতে পার্টি রয়েছে অ্যাজ এ লয়ার, সেটা বিকাশ বাবু। তাহলে বিকাশ বাবুর কাছে এই উত্তরটা নেওয়া উচিত। বিকাশ বাবু নিশ্চিতভাবে যদি কোনো ভাবে ঠিক মতো একটু ট্রায়ালটা ঠিক মতো না করতে পারেন, তিনি তো মুভ করছেন। মানে যাই হোক একটা কথা যে মোদি প্রধানমন্ত্রী যে কথা বলে যাচ্ছেন 2026-এ পরিবর্তন, তোমরা কি মনে করছো যে পরিবর্তন হওয়া সম্ভব? প্রধান অভিযুক্ত শুভেন্দু অধিকারীর নাম নিয়েছে আরেকজন ভদ্রলোক, তিনি প্রতীক বাবু বোধহয়। দেবব্রত প্লিজ মাঝখানে এইরকম ধরিয়ে দিলাম বলতে সুবিধা হবে। বলার সময় পুরোটা বলে দিন, নাহলে লিখে রাখবে একবার বলবে, আমাদের বলার সময় কেন বলছি। তো আমি বলছি এখানে আরেকজন ভদ্রলোক যিনি বিশ্লেষক, তিনি বলেছেন, তিনি একটা কথা এখানে বললেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কনফিডেন্সের আমি অভাব দেখতে পাচ্ছি। আমিও তো বলছি যে ওভার কনফিডেন্স সবার থেকে কনফিডেন্সের অভাব দেখানোটা একটা খুব ভালো জিনিস। গতবার যেমন 200 বলে ব্যঙ্গ করার সুযোগ পেয়েছিল বিরোধীরা, 77-এ আটকে গেছিল। এবার একটু ওভার কনফিডেন্স না হয় একটু কনফিডেন্সলি বা একটু কম কনফিডেন্স নিয়ে প্রধানমন্ত্রী বলুক, একটু ভোট চাক না। এবং সাংগঠনিক ভাবে যে কথা সুব্রত আপনার কাছ থেকে আমি একটা দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজেও দলের সাথে ওতপ্রোতভাবে দীর্ঘ 15 বছর যুক্ত। এবার একটা নতুন ভাবে আমাদের যে সাংগঠনিক পরিবর্তন হচ্ছে তার বিভিন্ন লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে আপনারাই প্রতিবেদন দিচ্ছেন যে 15দেরকে আবার ফিরিয়ে আনার কাজ করছে বিজেপি। একটু অপেক্ষা করুন, সাংগঠনিক ভাবে বুথে লোক থাকে না, যদি নাই থাকতো তাহলে তৃণমূলের কোনো আলাদা করতো না স্বাভাবিকভাবে। বেশ সময় শেষ হয়েছে। বিতেশ দা কি উত্তর দেবে? না দেখো, এই যে আইনটা পেশ করার চেষ্টা করছে, এই আইনের মূল যে জায়গাটা সেটা হচ্ছে কিন্তু যে জায়গাটায় অবজেকশনটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা। অর্থাৎ তুমি একজনকে মানে অভিযুক্ত করে তুমি দিলে, তাকে বিচার ব্যবস্থা বললো যে আপাতত জেলে থাকো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে সে বেকুসর খালাস হচ্ছে, তাহলে দায়টা কে নেবে? তাহলে সেই যে 30 দিনের 1 মাসের মাথায় তুমি তাকে ছেড়ে দিচ্ছ, তাহলে সে তো বেকুসুর যখন হলো তখন কি তাকে সেই দিনটা ফেরত দিতে পারবে? সমস্যাটা হচ্ছে সেইটাই যে বিচার ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে হবে। বিচার ব্যবস্থায় ফাস্ট ট্র্যাক কোর্টগুলোকে তাড়াতাড়ি করতে হবে। ফাস্ট ট্র্যাক কোর্টগুলোতে আমি তোমার সময় কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়েছে, আমি বলিনি একটু। দুর্নীতি যদি আটকাতে হয়, সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। অর্থাৎ তুমি আজকে একটা দলের থেকে জিতলে, পরের দিনকে টাকার লোভে তোমাকে কিনে নিল, তুমি আরেকটা দলে চলে গেলে, গিয়ে তুমি তারপরে সরকারের বেঞ্চে বসলে, সেই দলত্যাগ বিরোধী আইনে কেন স্পিকাররা বলবে না যে তুমি দল ত্যাগ করেছো, তো তুমি আবার নির্বাচনে ঘুরে আসো? আরে এইটাই তো দরকার, দলত্যাগ বিরোধী আইনকে আরো বেশি শক্তিশালী করতে হবে, যাতে বিজেপির এই বাক্স নিয়ে কেনাবেচা করা, এই ঘোড়া কেনাবেচা করাটাকে বন্ধ করতে হবে। সুপ্রিম কোর্ট রাখতে পারে, কারণ বহু ক্ষেত্রে এই বিধায়ক কেনাবেচার মধ্যে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা হয়েছে, এবং বিধায়ক যখন কেনাবেচা হয় তখন বিনা পয়সা দিয়ে কেনাবেচা হয়। এই জায়গাটাকে বন্ধ করতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, দলত্যাগ বিরোধী আইন এটা হওয়া উচিত, কারণ এরকম অনেক উদাহরণ আমাদের সামনে আছে, আমরা দেখেছি। সেটা শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের অনেক স্টেটে আছে যে এই দল থেকে ওই দল চলে যাওয়া, চেঞ্জ করা এবং তার বিধায়ক পদ থেকে ইস্তফা না দেওয়া, এটাও একটা বড় ইস্যু এই মুহূর্তে। অবভিয়াসলি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে বিল পাস করার কথা ভাবছেন, আইনি পরিণত হওয়ার পরেও বা আগেও সেই পদ্ধতিতে অনেকগুলো ফাঁকফোকর আছে, সেটা হয়তো পরে সময় আমরা জানতে পারবো, যতক্ষণ না জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হয়। তবে এই মুহূর্তে দুর্নীতিমুক্ত রাজনীতি বা রাজনীতিতে আরও বেশি শুদ্ধতা আনার জন্য এই ধরনের আইন আনা প্রয়োজন। সেটা আদৌ কতটা বাস্তবিক রূপ দেবে পরবর্তীকালে, সেদিকে আমাকে নজর রাখতে হবে। আমাদের সময় একদম শেষ, কারণ এটাই বলতে চাই যে প্রধানমন্ত্রী এসছেন, বাংলা সফরে এসছেন, উন্নয়নের কথা বলেছেন, নতুন করে অনেক কিছু বক্তব্য তার আমাদের সামনে এসছে, কিন্তু আক্ষরিক অর্থে 2026 বিধানসভা ভোটের আগে এই লড়াই কিভাবে জমে ওঠে যুযুধান দুই দলের মধ্যে, সেদিকে আমাদের নজর থাকতে হবে। উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অবভিয়াসলি আমরা দুদল বলছি, কারণ প্রধান বিরোধী দল এবং শাসক দল এবং অবভিয়াসলি বাম এবং কংগ্রেস সবাইকেই আমাকে বলতে হবে লড়াইয়ের মধ্যে আছেন। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। দেখতে হবে নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।